নতুন যাত্রায় বাংলাদেশ শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা। তারেক রহমান সংসদীয় দলের প্রধান নির্বাচিত। সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ। বিকেলে শপথ মন্ত্রীদের। অনেক নাটকীয়তার পর শপথ নিলেন জামায়াতের সংসদ সদস্যরা। একই সাথে শপথ নিলেন সংবিধান সংস্কার পরিষদের। নববসন্তে দেশে শুরু হচ্ছে নতুন অধ্যায়। এই নবযাত্রায় দীর্ঘকালের রীতি ভেঙে সংসদ ভবনে শপথ নিয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা। সংসদীয় বৈঠকে সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির সংসদীয় দলের নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগে সকাল স্পিকারের অনুপস্থিতিতে সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের অনুযায়ী শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় সকাল থেকেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসতে শুরু করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচিত সংসদ সদস্যরা। মধ্যমণি হয়ে ভিড়ে উপস্থিত হন স্ত্রী ডাক্তার জোবাইদুর রহমান, কন্যা ব্যারিস্টার জায়মা রহমানকে নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে একই স্থানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন দেশে বিদেশে অন্তত ১২০০ অতিথি। জোরদার করা হয়েছে ওই এলাকার নিরাপত্তা। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত যে দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের আপনার নির্যাতন, নিপীড়ন এবং গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া, সংসদকে অকার্যকর করা, এই পর্বের পরে আজকে জনগণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটা নির্বাচন, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটা সংসদ আমরা পেয়েছি। এবং আজকে এই সংসদে আরও আনন্দের কথা যে আমাদের সংখ্যাগরিষ্ঠতা ২১৩টি আসনের পরে আজকে আমরা আমাদের তরুণ নেতা, যিনি নতুন পরিকল্পনা করছেন বাংলাদেশ সম্পর্কে, নতুন স্বপ্ন দেখিয়েছেন মানুষকে, জনাব তারেক রহমানকে তার জাতীয় সংসদের আমাদের সংসদ দলের নেতা নির্বাচিত করেছে। আমরা তো আশাবাদী যে তার নেতৃত্বে দেশ অনেক দূরে এগিয়ে যাবে। এবং প্রথম সভাতেই আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশ জাতীয় দলের কোনো সংসদ সদস্য তারা ডিউটি ফ্রি কোনো গাড়ি নেবেন না এবং কোনো প্লটও নেওয়া হবে না সরকারের কাছ থেকে। এই সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে। অনেক নাটকীয়তার পর শপথ নিলেন জামায়াত ইসলামী সদস্যরা। একই সাথে তারা শপথ নিলেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। বিএনপির নবনির্বাচিতরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে প্রথমে বেঁকে বসে জামায়াত ইসলামী। পরে এমপিও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন দলটির এমপিরা। বেলা ১২টা ২২ দিকে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জামায়াতের এমপিদের সাথে শপথ নেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিতরাও। বিএনপির শপথের সময় উপস্থিত হতে না পারা ইশরাক হোসেনও তাদের সাথে শপথ নেন। নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী এদিন ত্রয়োদশ সংসদের সদস্য হিসেবে ২৯৭ জনের শপথ নেওয়ার কথা। এর মধ্যে বিএনপি জোট ২১২ আসন আর জামায়াত জোট জয় পায় ৭৭ আসনে। দর্শক, সংসদ ভবন এলাকা থেকে আমাদের সহকর্মীরা আছেন, সেখান থেকে আনোয়ার হোসেন এবং আরিফুল ইসলাম আমাদের সাথে যুক্ত হবেন। আমরা প্রথমে আমাদের সহকর্মী
সহকর্মী আমাদের সাথে আরিফুল ইসলাম, তিনি আমাদের সাথে যুক্ত আছেন। আরিফ, জানাবেন সেখানে কেমন দেখছেন এখন শপথ গ্রহণ অনুষ্ঠান তো শেষ হয়ে গেল, সকাল থেকে জনমানুষের প্রতিক্রিয়া আপনারা দেখাচ্ছেন। এখন সকাল গড়িয়ে দুপুর একটু পরে মন্ত্রী সভার যে শপথ সেটি অনুষ্ঠিত হবে, সেই শপথ অনুষ্ঠানকে ঘিরে সেখানে জনমানুষের প্রত্যাশা উৎসাহ কেমন দেখছেন? সকাল থেকে কিন্তু জনমানুষের যে প্রত্যাশা, উৎসাহ, উদ্দীপনা বা আনন্দ, খুশি সব কিছু কিন্তু আসলে দেখানোর চেষ্টা করেছিলেন। এমনকি তাদের যে প্রত্যাশার কথা নতুন সরকারের কাছে, সেই বিষয়গুলোও কিন্তু তুলে ধরার চেষ্টা করছে তাদের মুখ থেকে। সেই প্রেক্ষাপটে আমি যদি একটু বলতে চাই যে বিকেল 4টা নাগাদ বা বিকেল 4টার সময় মন্ত্রিসভার যে শপথ গঠন, পাশাপাশি শপথ নেবেন হচ্ছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তিনি কিন্তু শপথ নেবেন। সেই প্রেক্ষাপটে কিন্তু সেজেছে পুরো সংসদ ভবনের দক্ষিণ প্লাজার এই যে প্রধান ফটক দিয়ে প্রবেশ করার পথটি যে রয়েছে, সেখানে যেখানে শপথ নেয়ার যে কার্যক্রম হবে বা শপথ নেবেন, সেখানকার যে সবশেষ পরিস্থিতি বা সবশেষ প্রস্তুতি কাজ কিন্তু সম্পন্ন করছেন যারা সংশ্লিষ্ট আছেন, এমনকি আইনশৃঙ্খলা বাহিনী তো রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর বিভিন্ন যে নিরাপত্তা সংস্থাগুলো রয়েছেন, সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর, এছাড়াও রয়েছে পুলিশ সদস্য সহ র্যাব, আনসার, বিজিবি, এরপর রয়েছে এপিবিএন সহ প্রত্যেকেই যার অবস্থান থেকে কিন্তু নিরাপত্তা 3 স্তরের নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে পুরো সংসদ ভবন এলাকা। এক্ষেত্রে বলা যেতে পারে যে আমরা জানি যে 11টা 45 মিনিটে এই বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা তারা কিন্তু শপথ নিয়েছেন সিইসি কাছ থেকে, এবং কি বিকেল 4টায় মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। সেক্ষেত্রে এবারে নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের পেছনে কাজ করছে নানা কারণ। এইসব কারণের মধ্যে রয়েছে 71 মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ, দলের চেয়ারম্যান তারেক রহমানের ক্যারিসমেটিক লিডারশিপ, দীর্ঘ 17 বছরের বেশি সময় ধরে পতিত আওয়ামী লীগ সরকারের মাধ্যমে দলের লাখো নেতাকর্মী নির্যাতনের শিকার। দলের দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে শপথ নিচ্ছেন এনসিপি সদস্যরা। আমরা এখন সেখানে যুক্ত হব। মাননীয় সংসদ সদস্যগণের জন্য পূর্ব ব্লকের 3য় লেভেলে অবস্থিত ভিআইপি ক্যাফেটেরিয়ায় আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। অনুগ্রহ করে শপথ গ্রহণ শেষে আপনারা চা চক্রে অংশগ্রহণ করবেন। এই লক্ষ্যে সিঁড়ি ও লিফট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে এবং সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পথ নির্দেশনা দিবেন। চা চক্রে অংশগ্রহণ শেষে মাননীয় সদস্যগণকে সংসদ ভবনের দক্ষিণ পশ্চিম ব্লকের 3য় লেভেলে অবস্থিত 323 নং কক্ষে সংসদ সচিবের অফিসে রক্ষিত 2টি সদস্য তালিকা বইতে স্বাক্ষর করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সংসদ সচিবের অফিস কক্ষে সদস্য তালিকা দুটিতে স্বাক্ষরের পর সংবিধান ও কার্যপ্রণালী বিধি সহ প্রয়োজনীয় কাগজপত্র সম্বলিত ব্যাগ সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সংসদ ভবনের দক্ষিণ পশ্চিম ব্লকের 3য় লেভেলে অবস্থিত 10টি বুথে মাননীয় সংসদ সদস্যগণের পরিচয়পত্র তৈরির জন্য ফটো তোলার ব্যবস্থা রয়েছে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএম নাসিরউদ্দিন কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে মুহূর্তে শপথের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। সেখানে এনসিপির যে 6 সদস্য আছে তারা সেখানে শপথ নেবেন। একটু পরেই হয়তো বা প্রধান নির্বাচন কমিশনার সেখানে গিয়ে উপস্থিত হবেন। তার আগে শপথ নিয়েছে সেখানে বিএনপি সদস্যরা। তারপরে শপথ নিয়েছে জামায়াত। যদিও জামায়াত শপথ নেওয়ার আগে, যেহেতু বিএনপি সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি নিয়ে তারা শপথ নেয়নি, একটু ধোঁয়াশা ছিল, তারপরে তারা শপথ নিয়েছে এবং সেই সাথে তারা সংবিধান সংস্কার পরিষদের
সদস্য হিসেবে তারা সেখানে শপথ নিয়েছেন। এই মুহূর্তে বাকি রইল শুধু এনসিপি। তারা শপথ নেওয়ার পর বিকেল 4টায় যে মন্ত্রিসভা গঠিত করা হচ্ছে সেখানে শপথ অনুষ্ঠান হবে এবং সেই শপথ অনুষ্ঠান উপলক্ষে ইতিমধ্যে দেশে বিদেশে প্রায় 1200 অতিথি কূটনৈতিক সেখানে যোগ দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপি সদস্যরা সেখানে আছেন। নাহিদ ইসলাম আছেন, তারপর সেখানে আক্তার হোসেনকে দেখা যাচ্ছে, হাসনাত আবদুল্লাহকে দেখা যাচ্ছে, হান্নান মাসুদ আছেন সেখানে, কেন্দ্রীয় নেতারা সবাই সেখানে আছেন। যে 6টি আসন তারা পেয়েছে জামায়াতের জোট থেকে বলা যায়। দর্শক, একটু জানিয়ে রাখি যে বিষয়টি বিএনপি যে সংবিধান সংস্কার পরিষদের যে শপথটি নেয়নি সে বিষয়ে তারা ব্যাখ্যা দিয়েছে। সেটি হচ্ছে যে নতুন সংসদ যখন তৈরি হবে তখন সেখানে আলোচনার ভিত্তিতে যে সংবিধানে সেটি যুক্ত করার পর তারপর শপথকে নিয়ে নেবে, সেটি নির্বাচন করার পর তারপর তারা সেই শপথ গ্রহণ করবে এবং রাষ্ট্র কাঠামোর যে গণতান্ত্রিক সংস্কার, তারপর সংবিধানের যে গণতান্ত্রিক ধারা সংস্কার, সেই সংস্কারগুলো তারা সেখানে করবে। এবং তারা এও বলেছে যে জুলাই সনদের যে দাবিগুলো প্রেক্ষিতে তারা সেখানে স্বাক্ষর করেছে সেই বিষয়গুলো তারা বাস্তবায়নের চেষ্টা করবে এবং করবে বলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সেটি বলেছে। জামায়াত অনেকটা আসার পর একটু ধোঁয়াশা তৈরি হয়েছিল তাদের শপথ গ্রহণ নিয়ে, যেহেতু তারা বিএনপি এবং গতকাল পর্যন্ত তারা বলেছিল যে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেয় তাহলে তারা শপথ নেবে না। যাই হোক, তারা শেষ পর্যন্ত সেখানে শপথ নিয়েছে এবং দুটি বিষয়ে তারা সেখানে শপথ নিয়েছে এবং এরপর এখন এনসিপির যারা আছে জোট থেকে যারা নির্বাচিত হয়ে এসছে তারা শপথ গ্রহণের অপেক্ষায় আছে। কিছুক্ষণের মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন সেখানে তাদেরকে শপথ পড়াবে এবং বলা যায় আজকের এই দিনটির মাধ্যমে দেশের গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো ব্যবস্থায় যে শূন্যতা চলছিল সেই শূন্যতার অবসান হয়েছে এবং এর মাধ্যমে আজকে বিএনপি শপথ গ্রহণের মাধ্যমে ঠিক 19 বছর 3 মাস 19 দিন পর তারা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এবং বলা যায় যে এটি এক মাইল ফলক গণতান্ত্রিক ধারার জন্য। এবং তারেক রহমান আজকে যখন শপথ নিয়েছেন তার ঠিক 41 বছর আগে 1979 সালের 16 এপ্রিল শপথ নিয়েছিল রাষ্ট্রপতি তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার ঠিক আজকে শপথ নেওয়ার 36 বছর আগে 1991 সালের 19 মার্চ শপথ নিয়েছিলেন তার মা বেগম খালেদা জিয়া এবং আজকে শপথ নিলেন তারেক রহমান। এক নিঃসন্দেহে বলা যায় এক অবিস্মরণীয় যাত্রা তারেক রহমানের জন্য। 17 বছর দেশের বাইরে দীর্ঘ নির্বাসিত জীবনের পর 25শে নভেম্বর তিনি দেশে ফেরেন এবং তারপর থেকে তিনি বিরামহীনভাবে নির্বাচনী প্রচারণা শেষে 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়, যেখানে তার বিরোধী দল যে জামায়াত জোট পেয়েছে বাকি 77টি আসন, সেখান থেকে 68টি পেয়েছে এককভাবে জামায়াত। ইতিমধ্যে আপনারা জানেন যে মন্ত্রিসভা শপথ অনুষ্ঠিত হবে বিকেল 4টায়। সেই শপথের জন্য ইতিমধ্যে অনেকে ডাক পেয়েছে। সেখান থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য থেকে নতুন এবং নবীন প্রবীণের সমন্বয়ে একটি মন্ত্রিসভা গঠন করা হচ্ছে বলে জানিয়েছে স্থায়ী কমিটির সূত্র এবং বলা যায় এই যে তার আকারও খুব একটা বড় হবে না, হয়তো 30 জনের ভিতরে সেই আকারটি থাকবে। দর্শক, আমরা এখন অপেক্ষা করছি সংসদ ভবনের যে শপথ গ্রহণ কক্ষ আছে সেই শপথ গ্রহণ কক্ষে বাকি যারা এনসিপির জোট থেকে যারা বাকি সদস্য রয়েছে নির্বাচিত এনসিপি যে 6 জন সদস্য তারা এই মুহূর্তে সেখানে শপথ গ্রহণ করবে। তার আগে সকাল থেকেই সেই শপথ গ্রহণ প্রক্রিয়াটি ঘিরে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি জোরদার করা হয়। বিভিন্ন স্তরে নিরাপত্তা ব্যবস্থা সেখানে জোরদার করা হয় এবং একে একে আসতে থাকে যারা সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছে তারা এবং যারা সেখান থেকে আমাদের সহকর্মীরা একে একে জানাচ্ছিল। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সংসদ ভবনের বাইরে ইতিমধ্যে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা খুব সম্ভবত কথা বলছেন। আমরা সেখানে যুক্ত হব, যিনি স্বতন্ত্র থেকে ব্রাহ্মণবাড়িয়ার 2 আসন থেকে সেখান থেকে নির্বাচিত হয়ে এসেছেন হাসপুর থেকে। আমরা তিনি গণমাধ্যমে কথা বলবেন, তার কথা আমরা শুনব। দর্শক, সংসদ সদস্যরা যারা নির্বাচিত হয়েছিলেন আমরা শুনছি তার কথা। দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে, সার্বিকভাবে বাংলাদেশের পক্ষে। সো আমার অবস্থান আগেও তাই ছিল, এখনো তাই থাকবে। এটা কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে সেটা আমি জানি না। আমি আমার
দায়িত্ব এবং কর্তব্য যেটা সেটাই আমি পালন করব। আপনি এই সংসদকে আপনি আসলে কীভাবে দেখতে চান, যেহেতু অনেক বছর পর একটি সংসদে আপনারা কার্যকর একটি সংসদ পেতে যাচ্ছেন? বিগত 3টি নির্বাচনে আপনারা 2টি নির্বাচনে অংশ নেননি, একটি নিয়েছিলেন। 3টি নির্বাচনকে আপনারা বলছেন একতরফা এবং আমিডামি নির্বাচন এগুলি বলেছিলেন, এবং আজকে একটি নিরপেক্ষ সুষ্ঠু অবাধ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে সবাই বলছে, সেই নির্বাচনকে কীভাবে দেখতে চান সেই সংসদকে? দেখুন, আগের 3টি নির্বাচনে বিএনপির উপস্থিতি ছিল না, সে কারণেই সেই সংসদটিকে অনেক সময় বলা হতো একতরফা সংসদ। এই নির্বাচনে আওয়ামী লীগের উপস্থিতি নাই, সো সেই দিক থেকে দেখতে গেলে বাংলাদেশের মিনিমাম 30% মানুষের রিপ্রেজেন্টেশন নাই। সো আমি তো আসলে খুব বেশি পার্থক্য দেখতে পাচ্ছি না। সংবিধান পার্থক্য দেখছেন না, কিন্তু তারপরেও তো আপনাদের যেই দলে আপনি ছিলেন বিএনপি, সেই বিএনপি আপনার 49 প্রায় 50% ভোট তারা পেয়েছে, 50% মানুষের তারা ম্যান্ডেট পেয়েছে। সেটাকে আপনি কীভাবে দেখেন? সেখানে কি আপনি বলতে পারেন এত বছর পরে, 20 বছর পরে আপনার দল বা সে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, এসেছে ক্ষমতায়, সেটাকে আপনি কীভাবে দেখেন? নিশ্চয়ই বিজয়ী দলকে আমি সবসময় অভিনন্দন জানাই, কিন্তু সেই সঙ্গে এটাও ভুলে গেলে চলবে না যে আমাদের 30% মানুষের কোনো রিপ্রেজেন্টেশন, মিনিমাম 30% মানুষের রিপ্রেজেন্টেশন এই সংসদে থাকবে না, সেটাও আমাদের মাথায় রেখেই সংসদটাতে বসতে হবে, চলতে হবে। সেই রিপ্রেজেন্টেশনটা ফিরে আনার উদ্যোগটা কিভাবে নেওয়া যেতে পারে? দেখুন, আমি এই মুহূর্তে তো দলের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের, সো তাদেরটা কিভাবে ফিরিয়ে আনা যায় সেটা তো আর আমি এখন বলতে পারবো না। তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ যদি দেয়া হতো তাহলে দেখা যেত মানুষের ভোটেই যদি তাদের প্রত্যাখ্যানের ব্যাপার থাকতো, মানুষ তার ভোটের মাধ্যমে জবাব দিত। মানুষের ব্যালটের প্রতি আমাদের আস্থা এত কম কেন? মানুষ তার জবাব সবসময় সঠিকভাবে দেয়। ধরুন আমার এলাকার কথাই ফর এক্সাম্পল, মানুষ কিন্তু ব্যালটে প্রার্থী বেছে নিয়েছে এবং এই সুযোগটা মানুষকে দেওয়া উচিত বলে আমি মনে করি। আপনাকে বিএনপিতে দিবেন? ফেরত যাওয়ার কোনো সুযোগ আছে কিনা আপনার? এখন পর্যন্ত না। কোনো কি অফার করা হয়েছে কিনা ফেরত না, যাওয়ার? নির্বাচনের পরে আমার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি কারো। যোগাযোগ করা হলে কি ফিরবেন? ঘরের মেয়ে? না না, ঘরের মেয়ে মানে কি? আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, আমি ব্রাহ্মণবাড়িয়ায় ছিলাম, আছে, ভবিষ্যতে ব্রাহ্মণবাড়িয়াতেই থাকবো। আর বিএনপির মেয়ে হিসেবে আপনি কি বলবেন? আমি বিএনপির মেয়ে বলে কিছু নাই। আপনারা কেন যদি সবকিছুর মধ্যে আবেগকে গুলিয়ে ফেলতে পছন্দ করেন? আমি একটা দলের সমর্থক ছিলাম এবং আমি দেশ এবং মানুষের পক্ষে কথা বলেছি সেই দলের হয়ে। তারপরে আমাদের মধ্যে মতের মিল হয়নি, আমি সরে গেছি। এখানে আসলে আবেগকে নিয়ে আসবার কিছু আছে বলে আমার মনে হয় না। এই লড়াইটা আমার খুবই খুবই কঠিন ছিল ন্যাচারালি, বিকজ একজন স্বতন্ত্র প্রার্থী একটা দলের জোয়ারের বিপক্ষে দাঁড়িয়ে ভোট করা, ডেফিনেটলি এটা কঠিন ছিল এবং আমাকে নানানভাবে চেষ্টা করা হয়েছে সর্বশক্তি দিয়ে যাতে আমি হেরে যাই, বিকজ এটা একটা ইগো প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল যে দলের চেয়ে ব্যক্তির ইমেজ কেন বেটার হবে। সো এক ধরনের ইগো ক্ল্যাশ তো ছিলই, সো ইটস ডিফিকাল্ট। ওটা আপনারা দেখেছেন, আপনারা তো দেখেছেন সবই। পার্লামেন্টে আপনার অবস্থান বক্তব্য কিরকম হবে বিগত দিনে? দেশের পক্ষে, মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে, এবং বিশেষ করে আমার নির্বাচনী এলাকা সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরের একাংশ অত্যন্ত অবহেলিত, পিছিয়ে পড়া এবং প্রান্তিক মানুষ সেখানে বাস করেন। তাদের ভাগ্য এবং জীবন মান উন্নয়নে আমি সর্বাত্মকভাবে কাজ করব। নির্বাচনে নারীদের পার্টিসিপেশন একেবারেই কম ছিল, সেই জায়গা থেকে নির্বাচিত হয়েছে হাতে গোনা কয়েকজন। নারীদের নিয়ে আপনাদের ভূমিকাটা কেমন থাকে, নারী অধিকার নিয়ে? এটা তো আপনাদের উচিত বড় বড় দলের বড় বড় নেতাদের প্রশ্ন করা যে ওনারা কেন 0%, 3% এরকম করে নমিনেশন দেন। এই প্রশ্নটা বরং তাদেরকে করেন। শপথ কি 2টা নিয়েছেন না একটা? শপথ একটা নিয়েছি। সাদাকাল্লাহুল আযীম। পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নাহল এর 91তম আয়াতে কারিমার তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: যখন তোমরা আল্লাহ তাআলার নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এ শপথ পাকাপোক্ত করে নেওয়ার পর তা ভঙ্গ করো না, কেননা এ শপথের জন্য তোমরা আল্লাহ তাআলাকে অভিভাবক বানিয়ে নিয়েছ। অবশ্যই আল্লাহ তাআলা জানেন
তোমরা কি করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, প্রথমে জাতীয় সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ ও শপথপত্রে স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে। আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 148 অনুচ্ছেদ এবং তৃতীয় তফসিলের 5 অনুচ্ছেদ অনুযায়ী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসিরউদ্দিনকে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যগণের শপথ পাঠ পরিচালনার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। এখন আপনাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে। আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি। উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংসদ সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসিরউদ্দিন। এ পর্যায়ে মাননীয় সংসদ সদস্যগণকে শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক অধ্যকার তারিখ সহ স্বাক্ষরদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আশা করছি আমাদের মাননীয় সদস্যবৃন্দের স্বাক্ষর প্রদান শেষ হয়েছে। মাননীয় সদস্যবৃন্দ, এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ ও স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে আপনাদের ফোল্ডারে নীল রঙের একটি শপথপত্র সরবরাহ করা হয়েছে। আমি এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর অনুচ্ছেদ 8 এবং তফসিল 1 অনুযায়ী শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসিরউদ্দিনকে সংবিধান সংস্কার পরিষদ সদস্যগণকে শপথ পাঠ পরিচালনার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, এখন আপনাদেরকে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে শপথ বাক্য পাঠ করানো হবে। আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি। উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন। আমি আব্দুল হান্নান মাসুদ সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি
যে কর্তব্যভার যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং পরিষদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব AMM নাসির উদ্দিন। আমি এখন মাননীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যগণকে শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক শপথপত্রের অধ্যকার তারিখ সহ স্বাক্ষর দানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আশা করছি সকলের স্বাক্ষরদান শেষ। আপনারা ফোল্ডারটা নিজ নিজ জায়গায় রেখে যাবেন, আমরা এটা কালেকশন করে নিব। মাননীয় সদস্যবৃন্দ, শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব AMM নাসির উদ্দিনের সদয় অনুমতিক্রমে এখানে শপথের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং মাননীয় সদস্যগণকে